হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম সায়েন্স বিডি একাডেমিতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে হলো ক্লাস 9-10-এর আলোর প্রতিফলন সম্পর্কে আজকে আমরা কথা বলবো। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন চলে এসেছে। তো আমরা আলোর প্রতিফলন অধ্যায়টা হলো অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়, এই দুইটা অধ্যায় যদি আমরা ভালো মতো পারি তাহলে আমাদের কনফার্ম অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় থেকে প্রত্যেক বছর একসাথে করে যেভাবে সৃজনশীলগুলো আসছে, তো আমরা বলতে পারি সামনের বছরগুলোতেও আশা করি এখান থেকে অষ্টম এবং নবম অধ্যায় থেকে এক সেট সৃজনশীল অবশ্যই আসবে 10 মার্কের। তো আমরা যদি একটু দেখি, আমরা এখন যদি একটু ফোকাস করি এসএসসি 2021 যারা আছেন তাদের জন্য শর্ট সিলেবাস যেটা দেওয়া হয়েছিল সেখানে আলোর প্রতিফলন অধ্যায়টা আছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকে চেষ্টা করবো আলোর প্রতিফলন সম্পর্কে ভালো কোনো কিছু জানার। তো আমরা শুরু করি আলোর প্রতিফলন চ্যাপ্টার 8। আলোর প্রতিফলন অধ্যায়ে আমাদের যেই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর ভালো মতো পড়লে আমরা এই অধ্যায়টা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবো, সেইগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো আলোর প্রতিফলন অধ্যায়ে যদি আমরা দেখি তাহলে আগে আমরা সূত্রগুলো শিখে নিই, কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম সৃজনশীলে আমাদেরকে অঙ্ক করতে হবে। তো আমরা একটু সূত্রগুলো শিখি। আলোর প্রতিফলন অধ্যায়ের জন্য আমি 5টা সূত্র আপনাদের জন্য রেডি করেছি। তো 5টা সূত্র যদি আমরা ভালো মতো পারি, আমাদের আলোর প্রতিফলন অধ্যায়ের যে কোনো অঙ্ক আসুক বা যে কোনো সৃজনশীল আসুক আমরা খুব সহজেই সেটা পারবো। তো প্রথম সূত্রটা 1/u যোগ 1/v ইজ ইকুয়াল টু 1/f। আমি আপনাদের সুবিধার জন্য বলে দিয়েছি যে ইউ কি, ভি এবং এফ এই তিনটাকে কি বলা হয় সেটাও আমি বাম পাশে লিখে দিচ্ছি। তো আপনারা যদি একটু দেখেন, ইউ হলো বস্তুর দূরত্ব, ভি হলো প্রতিবিম্বের দূরত্ব এবং এফ হলো ফোকাস দূরত্ব, এম হলো বিবর্ধন এবং এম এর সূত্র দুইটা, একটা হলো মাইনাস ভি বাই ইউ, আরেকটা হলো m is equal to l prime by l। এখানে v by u এই শব্দ দুইটাকে আমরা আগেই বলেছি। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে v হলো বস্তুর দূরত্ব, u হলো বস্তুর দূরত্ব এবং v হলো প্রতিবিম্বের দূরত্ব। তো আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি u কাকে বলে, v কাকে বলে এবং এগুলো দিয়ে কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে আমরা ইন ফিউচারে এদেরকে সমাধান করি, কিভাবে সৃজনশীলকে সলভ করব সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমরা এই সূত্রগুলো সম্পর্কে একটু ভালো মতো জেনে নিই। দেন আমাদের প্রথম সূত্র হয়ে গেল। এবার দ্বিতীয় সূত্রতে মাইনাস ভি বাই ইউ এবং 2 এবং 3 নম্বর সূত্র আমরা একসাথে পড়বো। কেন একসাথে পড়বো? কারণ দুইটাই এম দ্বারা শুরু। তাহলে এম শব্দটার অর্থ কি? এম মানে হলো বিবর্ধন। এখন বিবর্ধন বলতে কি বুঝি? এক বিবর্ধন বলতে বুঝি হলো মাইনাস ভি বাই ইউ। আমরা মাইনাস শব্দটাকে যদি একটু বাদ দিয়ে চিন্তা করি, ভি বাই ইউ মানে হলো প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব, এই দুইটাকে যদি অনুপাত করি তাহলে আমরা এম পাই। এবং দ্বিতীয় সূত্রটাতে l প্রাইম বাই l। এখন l প্রাইমটা কি জিনিস এবং l টা কি জিনিস? l হলো বস্তুর দৈর্ঘ্য, l প্রাইম হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য এই দুইটাকে যদি আমরা অনুপাত করি তাহলে আরেকটা বিবর্ধন বা m পাই। তো আপনার পরীক্ষার সময় সৃজনশীলে যেটা জানতে চাবে বা যা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা বিবর্ধনের মান বের করব। তো আমাদের আরেকটা পরিচিত সূত্র সেটা হলো পি হলো ক্ষমতা, অলরেডি আমরা লিখে দিয়েছি। পি হলো ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু 1/f। এফ হলো কি? এফ অলরেডি আমরা বলে ফেলেছি, এফ হলো ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব 1 ভাগ যদি ফোকাস দূরত্ব হয় তাহলে আমরা ক্ষমতা পাবো। আর এফ হলো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বটা কিভাবে পাবো? যে কোনো একটি বৃত্তে এটাকে আমরা বলি হলো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে যদি আমরা অর্ধেক করি তাহলে এরকম একটা জায়গায় আসবে। তো ব্যাসার্ধকে অর্ধেক করলেই আমরা সাধারণত কি পাবো? ফোকাস দূরত্ব পাবো। আচ্ছা, তো আমরা হলো ব্যাসার্ধ নিয়ে আলোচনা করলাম। এই পুরো আলোর প্রতিফলনের জন্য আমাদের যে সূত্রগুলো কাজে লাগবে সেই সূত্রগুলো আপনাদেরকে একটু খাতায় লিখে নিতে হবে। এখন এই অধ্যায় থেকে আলোর প্রতিফলন, এই অধ্যায় থেকে আমাদেরকে কি কি পড়তে হবে। তো আমরা যদি একটু দেখি এই অধ্যায়ে আমরা যা যা পড়বো, কি কি পড়বো। আমরা এই অধ্যায়ের জন্য প্রতিফলন কাকে বলে প্রতিফলন পড়বো। দেন 2 নাম্বার
প্রতিফলনের সূত্র আমরা জানি যে প্রতিফলনে আপনারা যদি মেইন বইটি একটু দেখেন তাহলে প্রতিফলনের দুইটি সূত্র পাবেন। তো আমরা প্রতিফলনের দুইটা সূত্রই আমরা পড়ব। দেন তারপরে আমরা পড়ব হলো মসৃণ ও অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন। সমতল পৃষ্ঠে এবং অমসৃণ পৃষ্ঠে যদি আমরা আলোকে ফেলি তাহলে সেখান থেকে কি ধরনের প্রতিফলনগুলো আসবে আমরা সেটা শিখব এখানে। এবং দর্পণ সম্পর্কে আমরা খুব ভালো মতো শিখব, কারণ এই অধ্যায়ে আলোর প্রতিফলন যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন চলে আসে সব এই দর্পণ থেকেই আসে, ম্যাক্সিমাম এই দর্পণ থেকে আসে। তো আমরা আয়না বা দর্পণ সম্পর্কে খুব ভালো মতো শিখব। আয়নার প্রকারভেদটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা আমরা একসাথে শিখব। দেন হলো বিবর্ধন এবং আয়নার ব্যবহার। এই কয়টা জিনিস শিখলে এই অধ্যায় থেকে আপনাদেরকে যেভাবেই কোশ্চেন দেওয়া হোক না কেন আপনারা আশা করি পারবেন। তো আমরা আস্তে আস্তে একটা একটা করে শেখার চেষ্টা করি। আমরা অঙ্কগুলো সবাই শেষে করব, যদিও আমি এই অধ্যায়ের সূত্রগুলো সবার প্রথমে লিখে দিয়েছি, কিন্তু অঙ্কগুলো এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্কগুলোকে আমরা সবাই শেষে করার চেষ্টা করব। আমরা আগে মেইন বই থেকে এই ধরনের টপিকগুলো আগে শিখে আসি, কিভাবে কি করতে হয় কি হয় না, কিভাবে কি করব বা করব না, আমরা কি পড়লে এই অধ্যায়টা খুব ভালো মতো শিখতে পারবো সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আগে শিখে আসি। তো আমরা সর্বপ্রথমে আলোর প্রতিফলন এখান থেকে শুরু করব। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। চলুন আমরা এখন সবাই আলোর প্রতিফলন সম্পর্কে জেনে আসি। আসলে প্রতিফলন কাকে বলে? তো এই প্রতিফলন বিষয়টার সাথে আমরা ছোটবেলা থেকেই সবাই জড়িত, আমরা জানি প্রতিফলন কাকে বলে। তো এতদিন আমরা দেখে আসছি, এখন আমরা শিখব কিভাবে প্রতিফলন ঘটে সেই সম্পর্কে আজকে আমরা শিখব। তো আমরা একটু দেখি প্রতিফলন কাকে বলে। কোনো একটি পৃষ্ঠে আলোক রেখা যদি বাধাপ্রাপ্ত হয়ে সোজাসুজি বাঁকাভাবে বা অন্য কোনো ভাবে আবার ফেরত চলে আসে তাকে আমরা প্রতিফলন বলি। তাহলে প্রতিফলন কাকে বলে আমরা খুব সহজে যদি বলি, কোনো একটি পৃষ্ঠে আলোক রেখা বা আলোক রশ্মি বাধাপ্রাপ্ত হয়ে যদি আবার ফেরত চলে আসে তাহলে তাকে আমরা প্রতিফলন বলি। ধরুন আমরা একটা মাধ্যম নিই, ধরুন এটা একটা কোনো মাধ্যম বা একটা কোনো প্লেট, এখান থেকে একটা সূর্য আছে। তো আমরা সূর্যটাকে যদি একটু আঁকি, সূর্য থেকে আপনারা জানেন যে সবসময় পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য, সূর্য থেকে সবসময় আলোক রশ্মি আসে। ধরেন এটা পৃথিবীর ভিতর কোন একটা প্লেট, যেখান থেকে সূর্য থেকে একটি আলোক রশ্মি এভাবে বাঁকাভাবে আসলো, তাহলে এই রশ্মিটাকে আমরা বলতে পারি হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি, যেহেতু সেটা আসছে এই জন্য তার নামকরণ করা হয়েছে আপতিত রশ্মি। তো আমরা যেহেতু একটা প্লেট ধরেছি বা যে কোনো একটা মাধ্যম ধরেছি, দেখবেন যে যেহেতু এটা আসছে এই জন্য আমি অ্যারো চিহ্নটা দিচ্ছি এবং এখানে এসে সে বাধাপ্রাপ্ত হলো। এখন বাধাপ্রাপ্ত হয়ে আলোক রেখাটা কোন দিকে প্রতিফলিত হবে এইটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, যেখানে বাধাপ্রাপ্ত হবে সেই জায়গা বরাবর আমরা একটা লম্ব টানবো। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার লম্ব কাকে বলে সেটা আপনারা অলরেডি জানেন, ম্যাথামেটিক্সে এগুলো শিখে আসছেন। তো আমরা যদি একটা লম্ব টানি, 90 ডিগ্রি কোণকে আমরা সাধারণত লম্ব বলি। তাহলে এখানে দেখি এই রেখাটার সাথে এটা একটা লম্ব টানলাম, মানে হলো এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, অথবা এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, অথবা এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তো আমরা যদি একটু দেখি, এটা হলো আপতিত রশ্মি, আপতিত রশ্মি যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে সেই বরাবর আমরা কি টানবো, একটা লম্ব টানবো। তো দেখেন এই আপতিত রশ্মিটা, তাহলে এটা আমাদের কি রেখা, এটা আমাদের হলো লম্ব রেখা। যদি আমরা একটু দেখি তাহলে এটা হলো আমাদের আপতিত রশ্মি আর এটা হলো লম্ব রশ্মি বা লম্ব রেখা, যেটাই বলেন না কেন। তো আমরা যদি একটু দেখি এই লম্ব রেখাটার সাথে এই আপতিত রশ্মিটা একটা নির্দিষ্ট কোণ তৈরি করেছে, ঠিক আছে। তো এখানে কত ডিগ্রি কোণ তৈরি করেছে আমি জানি না, তো আমি ধরে নিলাম যে এখানে যত ডিগ্রি কোণ তৈরি করুক না কেন এটা হলো থিটা, এই কোণের মান হলো থিটা। তাহলে এই আপতিত রশ্মিটা এখানে এসে বাধাপ্রাপ্ত হয়ে কোথায় যাবে সেটা জানার জন্যই কিন্তু আসলে আমার এই কোণটা আঁকা। তাহলে আমরা এখানে ধরে এটার মান হলো থিটা, আমি ধরে নিলাম যে থিটার মান হলো 45 ডিগ্রি, থিটার মান কত, 45 ডিগ্রি। এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখান থেকে যদি আমি একটা কোনো রেখা বা এখানে আমি একটা কাটা কম্পাস বা কোনো কিছু দিয়ে যদি আমি এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি, তাহলে
এখানকার 45 ডিগ্রি কোণই আমি এখানে অঙ্কন করলাম। তাহলে এটাকে যদি θ1 নামকরণ করি, এটাকে θ2 নামকরণ করি, তাহলে এটার মানও 45 ডিগ্রি। আমি ধরে নিলাম যে এখানে যে 45 ডিগ্রি কোণ আঁকলাম, এখানেও আমি এরকম একটা 45 ডিগ্রি কোণ আঁকবো। তারপরে কি করব, এই বরাবর সোজা একটা রেখা অঙ্কন করব এই 45 ডিগ্রির সাপেক্ষে। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা খুবই একটা মজার জিনিস ঘটেছে। তা আলোক রশ্মি আসছে, আপতিত হয়েছে, এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়ে এখানে যে 45 ডিগ্রি কোণটা তৈরি করছে, সেখানে এই লম্ব রেখার সাপেক্ষে যে 45 ডিগ্রি কোণটা তৈরি করেছে, আবার এই লম্ব রেখার সাথে এই রেখাটার নাম হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি এই লম্ব রেখার সাথে 45 ডিগ্রি কোণ করে আলোক রেখাটা প্রতিফলিত হয়েছে। এই প্রতিফলিত হওয়ার কারণে এই রেখাটাকে আমরা বলবো হলো প্রতিফলিত রশ্মি। তো আমরা এই প্রতিফলন থেকে দেখেন প্রতিফলন কাকে বলে সেটা শিখলাম। এই যে রেখাগুলো কোন একটা মাধ্যমে আসবে, এটা একটা মাধ্যম বলে রাখি আমি। মাধ্যম এখন যে কোনো কিছু মাধ্যম হতে পারে, সেটা হতে পারে আয়না, বা সেটা হতে পারে অন্য কোনো স্বচ্ছ মাধ্যম, যে কোনো কিছু হতে পারে। কারণ আলো প্রতিফলিত হয় সাধারণত স্বচ্ছ মাধ্যমে আলো প্রতিফলিত হয়, অথবা আয়নাতে প্রতিফলিত হয়, বা যে কোনো মাধ্যমে আলো প্রতিফলিত হতে পারে, যে কোনো মাধ্যমে হতে পারে প্রতিফলিত। তাহলে যে কোনো একটা আলোক রশ্মি আসলো, তার নাম দিলাম হলো আপতিত রশ্মি। যেহেতু সে আসছে, এই জন্য তার নাম হলো আপতিত রশ্মি। দেন আমি একটা লম্ব, যে আলোক রেখাতে আসে তার সাপেক্ষে একটা লম্ব রেখা অঙ্কন করলাম। লম্ব রেখাটা অঙ্কন করার কারণে এটার নাম দিলাম হলো লম্ব রেখা। এখানে লম্ব রেখার সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আমি ধরে নিলাম যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এই 45 ডিগ্রি সমান করে আমি এখানে একটা কোণ আঁকলাম। এই কোণ একে আমি কি করলাম, এই বরাবর একটা লম্ব রেখা টানলাম, বা এই বরাবর একটা রেখা টানলাম, যাকে আমি নাম দিয়েছি হলো প্রতিফলিত রশ্মি বা প্রতিফলিত রেখা, যেটাই বলেন না কেন। তাহলে এখানে একটা চমৎকার জিনিস ঘটেছে না? তাহলে এখান থেকে কি আপনারা খুব সহজেই বলতে পারেন না, θ1 θ2, θ1 এবং θ2 মান সব সময় সমান হবে। তার মানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সব সময় আমাদের সমান হবে, এটা মনে রাখবেন। আমরা এতক্ষণ ধরে আলোর প্রতিফলন সম্পর্কে জেনেছি। তো আমাদের টপিকসের 2 নম্বর টপিকস প্রতিফলনের সূত্র। আপনারা খুব ভালো মতো লক্ষ্য করবেন, প্রতিফলনে আমি 2টা সূত্র লিখেছি। এটা হলো প্রতিফলনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। তো আমরা যদি আলোর প্রতিফলন সম্পর্কে খুব ভালো মতো জানতে চাই, তাহলে আমাদের প্রতিফলনের 2টা সূত্র সম্পর্কে খুব ভালো মতো ধারণা থাকতে হবে। তো আমরা আলোর প্রতিফলনের প্রথম সূত্রটা যদি একটু পড়ি। আপতিত রশ্মি ও লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম, প্রতিফলিত রশ্মিটি সেই সমতলেই থাকবে। এটা ছিল আমাদের প্রতিফলনের প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্রটা, প্রতিফলন কোণটি হবে সমতল কোণের সমান। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এর আগে আমরা যখন প্রতিফলন পড়েছিলাম, তখন আমরা প্রতিফলনের 2টা সূত্র আমরা দেখে ফেলছি অলরেডি। তাহলে আমরা এখন কিভাবে প্রতিফলনের 2টা সূত্র দেখে ফেলছি, তো সেটা সম্পর্কে আমরা একটু বলবো। তাহলে প্রতিফলনের 2টা সূত্র সম্পর্কে যদি আমরা খুব ভালো আইডিয়া থাকি, তাহলে আগের ছবিটাকে আমাদের একটু চিন্তা করতে হবে। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আগের ছবিটাকে একটু এঁকে নিচ্ছি। তো আমাদের যথারীতি এটা একটা কি ছিল, এটা একটা কোনো একটা মাধ্যম ছিল। তো আমরা একটু মাধ্যমটাকে এঁকে নিই। এটা একটা মাধ্যম ছিল। তো এখানে যথারীতি একটা সূর্য ছিল, সূর্য থেকে আলোক রশ্মি আসবে। এই আলোক রেখাটাকে আমরা কি বলবো, আপনারা সবাই অলরেডি জানেন। এই আলোক রেখাটাকে আমরা বলবো হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি। তো এই আলোক রেখাটা আসছে, এই জন্য আমরা তার নাম দেওয়া হয়েছে আপতিত রশ্মি। তো আমরা এখানে একটা লম্ব আঁকবো। এই লম্বটাকে নাম দেওয়া হলো লম্ব রশ্মি বা লম্ব রেখা। লম্ব রেখার সাথে আপতিত রেখাটা যে কোণটা তৈরি করবে, সেই কোণের সমান একটা কোণ নিয়ে আমরা একটা কি আঁকবো, সমান একটা কোণ নিয়ে আমরা অবশ্যই একটা কি আঁকবো, প্রতিফলিত রশ্মি আঁকবো। প্রতিফলিত রশ্মি। এই ছবিটা কিন্তু আমরা যখন প্রতিফলন করেছিলাম, তখন প্রতিফলনের ভিতরেই আমরা জেনে গেছি। তো এই ছবিটা কেন আবার আঁকলাম, তার আঁকার পিছনে যথেষ্ট কারণ আছে। আমরা এখন প্রতিফলনের 2টা সূত্র দেখব।
এবং বোঝার চেষ্টা করতে হবে প্রতিফলনের দুইটা সূত্র কিন্তু এই ছবিটার সাথে সম্পূর্ণভাবে রিলেটেড। তো আমরা যদি একটু দেখি আপতিত রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম, একটু লক্ষ্য করি আপতিত রশ্মি, প্রথম শব্দটা কি আপতিত রশ্মি, তাহলে আমরা আপতিত রশ্মি ও লম্ব দিয়ে, লম্ব রেখা মানে হলো এই রেখাটা, লম্ব দিয়ে যে সমতলটি, কোন সমতলে আপতিত রশ্মি এবং লম্ব রেখাটা কোন সমতলে আছে, এই যে মাধ্যমটা আঁকলাম এই মাধ্যমের সমতলে আছে, তাহলে এই মাধ্যমটা হলো আমার কি সমতল। তাহলে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম, এই লম্ব রেখাটা কিন্তু আমরা কল্পনা করে নিয়েছিলাম কোথার উপর, এই মাধ্যমের উপর আমরা এই লম্ব রেখাটা কিন্তু কল্পনা করে নিয়েছিলাম। প্রতিফলিত রশ্মিটি সেই সমতলেই থাকবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন এটা হলো আমাদের প্রতিফলিত রেখা, দেখেন তো একটু, এইটা হলো লম্ব আপতিত রশ্মি এবং এটা হলো প্রতিফলিত রশ্মি, দেখেন তো একটা তলের উপর আছে না, তল বলতে বোঝাচ্ছি এই দেখেন একটা প্লেটের উপর আছে না, একটা প্লেটের উপরই তো অবস্থান করতেছে। এই জন্য আমরা প্রথম সূত্রটাকে বললাম আপতিত রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম প্রতিফলিত রশ্মিটাও ঠিক একই সমতলে থাকবে। তো আমরা এই ছবিটার মাধ্যমে সেটা আমরা ঠিক ভালো মতো জানতে পারলাম। তো আলোর প্রতিফলনের প্রথম সূত্রটা সম্পর্কে কি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যদি দ্বিতীয় সূত্রটা সম্পর্কে যাই, প্রতিফলন কোণটি হবে সমতল কোণের সমান। আপনারা অলরেডি এটা জানেন, অলরেডি আমি এটাকে আপনাদেরকে বলে ফেলেছি। দেখেন এই আপতিত রশ্মিটা লম্ব রেখার সাথে একটা কোণ তৈরি করেছিল, যেটাকে আমরা বললাম হলো θ1, এবং এই θ1 কোণের সমান করে আমরা আরেকটা কোণ এঁকেছিলাম যার নাম দিলাম হলো θ2। এখানে আমরা কিন্তু অলরেডি আগের বারই বলে ফেলেছি θ1 এবং θ2 সব সময় কি হবে আমাদের সমান হবে। তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে দেখতে পাচ্ছি যে প্রতিফলন কোণটি হবে সমতল কোণে সমান। তাহলে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে 2 নম্বর সূত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই জিনিসটা ঠিক আছে। তো আমরা এর পরবর্তীতে টপিকসে চলে যাব। আমরা সূত্র দুটো বুঝতে পেরেছি, তার পরবর্তী টপিকস এখন আমরা আমাদের আলোচনার 3 নম্বর টপিক, মসৃণ ও অমসৃণ তলে প্রতিফলন। দেখেন এতক্ষণ যাবত আমি যা কিছু দেখাইছি সবকিছুই ছিল আমাদের মসৃণ তলের উপর। তো আমরা অলরেডি মসৃণ তল সম্পর্কে, প্রতিফলন সম্পর্কে অলরেডি আমরা জানি। কিভাবে জানি দেখেন তো, আপনাদের মনে আছে কিনা। এখন যদি আমি মাধ্যমটাকে একটু সমতল ধরি, ধরেন এটা কোনো একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, ঠিক আছে। তো এবং এটা দেখতে পাচ্ছেন খুবই প্লেন, এই জন্য এটাকে আমরা বলতে পারি মসৃণ মাধ্যম। এটাকে আমরা বলতে পারি কি মসৃণ মাধ্যম। এখন মসৃণ মাধ্যমে আলোক রেখা, ধরেন এখানে সূর্য রেখেছি, আপনারা যেখান থেকে একটা সূর্য হতে হবে এমন কোনো কথা নাই, লাইট হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। ধরেন এইভাবে একটা আলোক রেখা আসলো, তাহলে এই রেখাটার নাম অলরেডি আপনারা জানেন, এই রেখাটার নাম হবে আপতিত রশ্মি। তো এই বরাবর আপনারা একটা লম্ব টানবেন, দেখেন এখানে যে কত ডিগ্রি, যত ডিগ্রি কোণ তৈরি করবে ঠিক এখানেও ঠিক তত ডিগ্রি কোণ আপনারা রাখবেন, তারপরে এইভাবে একটা রেখা টানবেন। এটার নাম আপনারা অলরেডি জানেন, এটার নাম হলো প্রতিফলিত রশ্মি। তো এখন স্যার একটা যদি আলোক রেখা আসে তাহলে এইভাবে আঁকবো, একের অধিক যদি আলোক রেখা আসে তখন কিভাবে আঁকবো। ধরেন এই আরেকটা আলোক রেখা আসলো, তাহলে যথারীতি দেখেন এই বরাবর একটা লম্ব টানবো, এখানে একটা কোণ তৈরি হবে এবং এই কোণের সমান করে আরেকটা কোণ তৈরি করব, তাহলে প্রতিফলিত হবে এইভাবে। তো এরকম অসংখ্য আলোক রেখা আসলে এভাবে প্রতিফলিত হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রত্যেক জায়গায় কিন্তু একটা করে লম্ব আছে, এখানে কোণ দুইটার মান অবশ্যই অবশ্যই কি হবে সমান হবে। এটা হলো মসৃণ তলে প্রতিফলন। মসৃণ তল, এখন স্যার কথা হলো এটা কিন্তু এর আগেও আমরা দুইটা উদাহরণে দেখাইছি। তো আমরা এখন আবার দেখলাম, এখন যদি তলটা মসৃণ না হয়ে যদি অমসৃণ, চলুন এখন আমরা অমসৃণ তলে প্রতিফলনটা কি হবে সেটা আমরা দেখে আসি। ধরেন আমি একটা অমসৃণ তল আঁকলাম, এভাবে আঁকা বাঁকা, তাহলে দেখেই বুঝে যাচ্ছেন যে এটা একটা অমসৃণ তল। এরকম আঁকা বাঁকা করে গেলে কখনো মসৃণ হয়? মসৃণ হয় না। তাহলে নিশ্চয়ই এটা একটা অমসৃণ তল। অমসৃণ তলে কি হবে দেখেন, এখান থেকে একটা আলোক রেখা আসছে, তো আলোক রেখাটা আসার কারণে এই বরাবর আমি একটা, দেখেন লম্ব রেখাটা কিন্তু এখন একটু বাঁকা হয়ে যাবে। তাহলে বাঁকা হলে এখানে যত ডিগ্রি কোণ তৈরি করবে, তাহলে নিশ্চয়ই এখানেও তত ডিগ্রি কোণ আঁকবো। তাহলে দেখেন লম্ব রেখাটা যাচ্ছে এইভাবে। আগে যখন এইভাবে ছিল তখন কিন্তু গেছে হলো এই ঠিক এই বরাবর, কিন্তু এখন কিন্তু একটু দূরে সরে গেছে আপনাদের কাছে মনে হচ্ছে। তো স্যার এভাবে যদি আমি আঁকি তাহলে দেখেন তো লম্ব রেখাটা দেখতে এরকম হবে, তখন আলোক রেখাটা যাবে হলো এভাবে।
এভাবে যদি আঁকি তাহলে আলোক রেখাটা যাবে হলো এভাবে। দেখতে পাচ্ছেন এগুলো হলো আপতিত রশ্মি আসছে, এই জন্য আপতিত রশ্মি। দেখেন আগে একটা সিকোয়েন্স ছিল, আমরা যখন সমতল আঁকছিলাম তখন দেখেন আলোক রেখাগুলো এভাবে এভাবে গেছে, দেখেন খুব সুসজ্জিত, দেখতে খুব সুন্দর দেখা যায়। এভাবে আসছে এভাবে গেছে, এভাবে আসছে এভাবে গেছে, এভাবে আসছে এভাবে গেছে। কিন্তু এখন দেখেন তো খুব আঁকা বাঁকা, কেমন জানি বিচ্ছিরি একটা অবস্থা দেখায় না? তো আলোর প্রতিফলনটা অমসৃণ তলে যদি আপনারা আঁকেন তাহলে এইভাবে দেখতে হবে, তাহলে এটা খুবই বিচ্ছিরি দেখা যায়। এই জন্য অমসৃণ তলে আলোর প্রতিফলন গুলো দেখবে যে হিবিজিবি হয়। তাহলে এই জন্য আমাদের মসৃণ এবং অমসৃণ তলে কিভাবে আলোর প্রতিফলন গুলো আঁকতে হবে আমরা শিখে ফেললাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের সবচেয়ে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি একটু যাই সেটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো দর্পণ। তাহলে আমরা দর্পণ সম্পর্কে আলোচনা করব। দর্পণ, দর্পণ বা আয়না। তো আমরা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস এখন আমরা আলোচনা করব, সেটা হলো দর্পণ বা আয়না। তো আমরা একটু দেখি দর্পণ, দর্পণ বা আয়না আপনারা যেই নামেই ডাকেন না কেন, আয়নাতে তো অবশ্যই অবশ্যই নিজের চেহারা সবসময় দেখেন। তো আমরা দর্পণ বা আয়না সম্পর্কে আজকে আলোচনা করব, এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা দর্পণের আগে প্রকারভেদ সম্পর্কে জেনে আসি, না হলে আমরা দর্পণ সম্পর্কে আলোচনা করে আপনাদের সামনে আলোচনা করে কোনো লাভ হবে না। তাহলে আমরা আগে দর্পণের প্রকারভেদ বা দর্পণ কয় ধরনের, আপনাকে যদি কোশ্চেন করা হয় যে দর্পণ কয় ধরনের বা দর্পণের প্রকারভেদ, প্রকারভেদ, তো আমরা যদি একটু দেখি দর্পণ সাধারণত দুই ধরনের বা প্রধানত আপনারা বলতে পারেন প্রধানত দর্পণ দুই ধরনের। তাহলে কি কি স্যার? একটা হলো, এক নাম্বার হলো সমতল দর্পণ, সমতল দর্পণ। দুই নাম্বার পার্টটা হলো গোলীয় দর্পণ। স্যার সমতল দর্পণ সম্পর্কে অলরেডি আপনারা জানেন, সমতল দর্পণ এর আগে আমরা শিখেছি, সেটা হলো সমতল পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটবে সেই ধরনের দর্পণগুলোকে সাধারণত সমতল দর্পণ বলা হয়। কিন্তু এখন আমরা শিখবো হলো গোলীয় দর্পণ সম্পর্কে। এই নামটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে কি, গোলীয় দর্পণটা আবার কি জিনিস? আসলে গোলীয় দর্পণ সম্পর্কে আপনারা অলরেডি জানেন, কিন্তু এইটার ক্লাসিফিকেশন করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গোলীয় দর্পণটা কি জিনিস। তো গোলীয় দর্পণ আবার দুই ধরনের, একটা হলো উত্তল দর্পণ, একটা হলো উত্তল দর্পণ, দুই নম্বর পার্টটা হলো অবতল দর্পণ, অবতল দর্পণ। এখন স্যার আমি তো উত্তল দর্পণ আর অবতল দর্পণ তো চিনি না, জানি না। আপনারা দেখছেন অনেকবার, অসংখ্যবার উত্তল দর্পণ এবং অবতল দর্পণ আপনারা অলরেডি দেখছেন। কিভাবে? উত্তল দর্পণ আমরা গাড়ির লুকিং গ্লাস দেখি না, লুকিং গ্লাস, যে কোনো গাড়ির দুই পাশে দুইটা কানের মতো গ্লাস থাকে, তাদেরকে আমরা বলি হলো লুকিং গ্লাস। কিন্তু আসলে সেগুলো যে ধরনের দর্পণ দ্বারা তৈরি সেটা হলো উত্তল দর্পণ। এছাড়াও আমাদের নানা ব্যবহার আছে, আমরা আস্তে আস্তে শিখবো। অবতল দর্পণ, অবতল দর্পণগুলো সাধারণত যেহেতু বাস্তব প্রতিবিম্ব দেখায়, এখন আমরা শিখবো এগুলো পরে আস্তে আস্তে শিখবো। আমাদের অবতল দর্পণগুলো যেহেতু বাস্তব প্রতিবিম্ব দেখায় এই জন্য এর অসংখ্য ব্যবহার আছে, অসংখ্য ব্যবহার আছে। সাধারণত দন্ত চিকিৎসার ক্ষেত্রে অবতল দর্পণ আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যবহার আছে, এগুলো আমরা সবসময় শিখবো। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই আজকে যে পর্যন্ত আমরা পড়েছি এর ভিতর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবেন। বাই বাই এভরিওয়ান।